হল। কিন্তু পরে সেখানে বেড়াতে আসা লোকজনের অ্যামেচার ভিডিও ফুটেজগুলো যখন গভীরভাবে পর্যবেক্ষণ করলাম, তখন ভিন্নতর কিছু লক্ষ্য করলাম। আমি আমার ডেমোলেশন এবং কনস্ট্রাকশন এক্সপার্টদের সঙ্গে আলোচনা করলে তারাও ব্যাপারটা লক্ষ্য করেন। আমরা দেখলাম যে ভবনটি ধসে পড়ার সময় সেটা চারদিকে ছড়িয়ে পড়ছে। তার মানে সেখানে বহির্মুখী কোনো একটি শক্তি কাজ করছে। বিমান আছড়ে পড়ার অনেক পর যখন ভবনটি ধসে যায়, তখনও সেখানে বিস্ফোরণের কিছু নমুনা লক্ষ্য করা যায়। ফরেনসিক গবেষণার জন্য কোনো ধ্বংসাবশেষ সংরক্ষণ করা হয়নি, তাই ভিডিও ফুটেজই ছিল আমাদের একমাত্র অবলম্বন। প্রশ্ন উঠতে পারে, ফরেনসিক কার্যক্রম শেষ হওয়ার পূর্বেই কেন ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হলো? এত বড় একটি ঘটনার তদন্ত করার জন্য যুক্তরাষ্ট্র সরকার ব্যয় করে মাত্র $6 লাখ। পক্ষান্তরে সাবেক প্রেসিডেন্ট ক্লিনটনের ব্যক্তিগত কেলেঙ্কারি তদন্তের জন্য ব্যয় করা হয় $4 কোটি। ঘটনার সঠিক তদন্তের আগ্রহটা এখান থেকেই সহজেই বোঝা যায়। বিমান আছড়ে পড়ার অল্প কিছুক্ষণ পরেই আগুনের লেলিহান শিখা কমে গিয়ে শুধু কালো ধোঁয়া বের হতে দেখা যায়। আর কালো ধোঁয়ার অর্থ হচ্ছে শীতল পরিবেশ, দুর্বল আগুন। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে জ্বলন্ত আগুন নিভে যাওয়ার পর সেখান থেকে কালো ধোঁয়া নির্গত হয় এবং পরে তা আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়। এবার চলুন ভবনের নির্মাণশৈলীর দিকে দেখি। দুটি ভবনেরই মূল কাঠামো 47টি অভঙ্গুর স্টিল কোর কলামের উপর নির্মিত, কিন্তু রিপোর্টে সেগুলি কিভাবে এমন নমনীয় হয়ে গেল তার ব্যাখ্যা প্রদান করা হয়নি। ভবনের মূল স্তম্ভগুলো, যেগুলি ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজে কোর কলাম নামে পরিচিত, সেগুলি সম্পূর্ণভাবে বায়ুনিরোধী বা সলিড এয়ারটাইট পন্থায় তৈরি করা হয়েছে, যাতে সেখানে আগুনের কোনো ছোঁয়া না লাগে। এমনকি দীর্ঘস্থায়ী ধোঁয়া বা আগুনও এর কোনো ক্ষতি করতে পারবে না। ভূমিকম্প, বজ্রপাত, যে কোনো প্রকার বাহ্যিক তাপ ও চাপ সহ্য করার মতো উচ্চ ক্ষমতা সম্পন্ন কোর কলামগুলো এভাবে ধ্বংস হয়ে যাওয়া সত্যিই সন্দেহজনক। এই বিশেষ কলামগুলোর কথা বিবেচনায় রেখেই এনআইএসটি বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেকনোলজি ভবনের ফ্লোর ধ্বংসের যে ব্যাখ্যাটি তদন্ত কমিশন রিপোর্টে দেওয়া হয়েছে তা প্রত্যাখ্যান করেছে। আর হোয়াইট হাউসের নিজস্ব তদন্ত রিপোর্টে তো এর উল্লেখই নেই। তাই এনআইএসটি প্রশ্ন তুলেছে, সরকারি নিয়ন্ত্রণ বহির্ভূত অন্য কোনো বেসরকারি স্বাধীন কমিটিকে তদন্তের অনুমতি দেওয়া হলো না কেন? আর তদন্ত কার্য পুরোপুরি শেষ হওয়ার পূর্বেই কেন ধ্বংসের ফিজিক্যাল এভিডেন্স বা সুরতহাল সাক্ষ্য পরিষ্কার করা হলো? যদিও তর্কের খাতিরে সব কথাকে মেনে নেওয়া হয়, তবুও ভবনের মূল কাঠামো যে কলামগুলোর উপর নির্মিত, সেগুলি ধ্বংস হওয়ার কথা নয়। স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে বিস্ফোরণের আঘাতে কোর কলামগুলো থেকে ইট, পাথর বা কংক্রিটের নির্মাণ আলগা হয়ে ধসে পড়ে যাবে, কিন্তু স্টিল ফ্রেমের স্তম্ভগুলো দাঁড়িয়েই থাকবে। বাস্তবে তা হয়নি। ভবনের ধ্বংস হওয়া দেখে মনে হয়নি যে এখানে এমন মজবুত পিলার আছে, আর বিমান তো সরাসরি গিয়ে সেই পিলারে আঘাত করেনি। কোনো ভবন উপর থেকে ক্রমান্বয়ে ধ্বংস হয়ে নিচের দিকে আসে, এটি একটি বিরল ঘটনা। ভবনের নিচের দিকের ভিত্তিমূলীয় অংশ যদি দুর্বল হয়ে যায়, তখন সাধারণত ভবনটি ধসে পড়ে, কিন্তু এখানে হয়েছে উল্টো। ভবনের উপর দিকে বিমান আঘাত হানল, তারপর দীর্ঘক্ষণ বিরতি দিয়ে উপর থেকে একটি একটি করে ফ্লোর ধ্বংস হয়ে নিচের দিকে আসলো। ব্যাপারটা সত্যিই সন্দেহজনক। আরেকটি বিষয় লক্ষ্য করুন। দেখুন, ভবনের কংক্রিট গুঁড়ো হয়ে একেবারে পাউডারে পরিণত হয়েছে। ভবন ধসে পড়লে কি এমনটি হওয়ার কথা? এই দৃশ্যটি লক্ষ্য করুন। দেখুন, একটি একটি করে ফ্লোর ধসে পড়ছে, কিন্তু মাঝখানে কেন ইট, পাথর আর রড সিমেন্টের মতো ভারী বস্তু এভাবে দ্রুত বেগে চারদিকে ছড়িয়ে পড়বে? বিশেষজ্ঞদের মতে, Explosive is the only plausible mechanism to explain such a high-speed slurry. অর্থাৎ ধ্বংসক্রিয়া এভাবে চারদিকে ছড়িয়ে পড়ার একমাত্র গ্রহণযোগ্য ব্যাখ্যা হচ্ছে বিস্ফোরণ। আমারও তাই মত।
একমাত্র বিস্ফোরণের ফলেই ধ্বংসবস্তু এরকম চারদিকে ছড়িয়ে পড়ে। আর ইট, পাথর, কংক্রিটের দেয়াল ভেঙে এরকম ধুলা বা পাউডারে পরিণত হওয়া থেকে আমরা বুঝতে পারি যে সেখানে কোনো বিস্ফোরণ ঘটেছিল। অতএব এটাকে একটা কন্ট্রোল ডেমোলিশন বা পরিকল্পিত ধ্বংসযজ্ঞ ছাড়া আর কী বা বলা যেতে পারে? Thank you, Jeff King. Thank you very, very much. ঘটনার দিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত কানাডিয়ান টেলিভিশন সাংবাদিক ব্যারি জেড উইকার বিমান হামলার বিষয়ে নিজস্ব ধারায় কিছু অনুসন্ধান চালিয়েছেন। তিনি বলেন, 9/11-এর ঘটনার সময় তাদের আকাশসীমা সংরক্ষণকারী ইউএস এয়ারফোর্সের কোনো বিমান উড্ডয়ন করেনি। এটা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড থেকে প্রকাশিত প্লেন ক্র্যাশ রিপোর্ট। এখানে বলা হয়েছে সকাল 9:19 বিমানটি উড্ডয়ন করে। 9:24 বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের একটি ইনস্ট্রাকশনের উত্তর দেন। 9:33 এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটের নিকট আরেকটি ইনস্ট্রাকশন প্রেরণ করেন। এবার তার কোনো উত্তর আসেনি। পরবর্তী 4.5 মিনিট যাবৎ কন্ট্রোল রুম থেকে পাইলটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। ব্যর্থ হয়ে তারা সেনাবাহিনী তলব করেন। এখানে লক্ষ্য করুন, কন্ট্রোল রুম সেনা তলব করার পূর্বে আমেরিকার প্রেসিডেন্ট তো দূরের কথা, সংশ্লিষ্ট অধস্তন কোনো কর্মকর্তারও অনুমোদন নেননি। 16 মিনিট পর 9:54 ইউএস এয়ারফোর্সের একটি F-16 বিমান ভূমি থেকে 6000 ফিট উপরে উঠে অনুসন্ধান চালায়। এখানে মোট অতিক্রান্ত সময় 21 মিনিট। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো? আমেরিকার ইমার্জেন্সি ডিপার্টমেন্টের সকল ফোর্স, যারা দেশের যে কোনো সংকটে ন্যূনতম সময়ের মধ্যে ব্যবস্থা নিতে পারঙ্গম, তারা কিনা বিমানের রেডিও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো গুরুতর ঘটনা অবহিত হওয়ার পরও 21 মিনিট পর সাড়া দেয়। এটা তাহলে কি প্রমাণ করে? এই মানচিত্রে লক্ষ্য করুন। বোস্টন বিমানবন্দর থেকে দুটি বিমান উড্ডয়ন করল। একটি ম্যাসাচুসেটস ও আলবেনি হয়ে সোজা নিউ ইয়র্কের লক্ষ্যবস্তুতে আঘাত হানল। অপরটি আলবেনি ও কানেকটিকাটের মধ্যবর্তী আকাশ দিয়ে নিউ ইয়র্ক অতিক্রম করে হঠাৎ ইউটার্ন নিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে। এখানে নিশ্চয়ই কিছুটা সময় লেগেছে। আরেকটি বিমান ওয়াশিংটন থেকে উড্ডয়ন করে প্রান্তিকভাবে দেশের অপর সীমানা ঘুরে আবার ওয়াশিংটনে এসে হোয়াইট হাউসের উপর দিয়ে উড়ে পেন্টাগনে আঘাত করে। এখানেও নিশ্চয়ই কিছুটা সময় লেগেছে। শেষ বিমানটি নিউ ইয়র্ক থেকে উড্ডয়ন করে ক্লেভারল্যান্ড ঘুরে পিটসবার্গের নিকট বিধ্বস্ত হয়। এন্ড্রু এয়ারফোর্স বেস যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর একটি বিশাল ঘাঁটি। এখানেই তাদের প্রেসিডেন্টের বিশেষ নিরাপত্তা বিমান এয়ারফোর্স 1 অবস্থান করে। রাজধানীর আকাশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে সার্বক্ষণিকভাবে তৈরি আছে পুরো 2 স্কোয়াড্রন জঙ্গি বিমান। হোয়াইট হাউস থেকে এন্ড্রু এয়ারবেইজের দূরত্ব মাত্র 12 মাইল। 11 সেপ্টেম্বর নিয়ে এন্ড্রু এয়ারবেইজের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে এই তথ্য। পেন্টাগনে হামলার পর এয়ারফোর্স এন্ড্রু বিমান ঘাঁটি থেকে কিছু F-16 বিমান নিয়ে ওয়াশিংটনের আকাশে এক আত্মরক্ষামূলক ব্যূহ রচনা করার সিদ্ধান্ত নেয়। এখন প্রশ্ন, কেন এই সিদ্ধান্ত হামলার পর হলো? কেন কন্ট্রোল রুমের সাথে ফ্লাইটের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে সঙ্গে হলো না? কেন কন্ট্রোল রুম থেকে বিপদ সংকেত প্রেরণের পরপরই হলো না? আর কেনই বা তাৎক্ষণিকভাবে সেটা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হলো না? সন্দেহ জাগে, এই বিলম্ব কি শুধু অফিসিয়াল প্রসিডিওর রক্ষার জন্য হয়েছে, নাকি নেপথ্যের সুতোর টানে হয়েছে? যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব দিকের পুরো এলাকা জুড়ে রয়েছে অনেক বিমান ঘাঁটি, কিন্তু 11 সেপ্টেম্বর সকালে কোনো একটি ঘাঁটি থেকে কোনো একটি বিমান উড্ডয়ন করেনি। এমনকি এন্ড্রু এয়ারবেস থেকেও নয়, যেটা